আরে গোলাম, তো ম্যাডাম জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে। তুমি? ম্যাডাম, গোলামের স্মৃতি আবার উল্টে গেছে। স্মৃতি উল্টে গেছে মানে? ট্রেন থেকে নেমে ফিরে এলো গোলাম, নাকি শুরু হলো আরো বড় এক প্রতারণার খেলা? বন্ধুরা, একটা মানুষকে যদি আপনি নিজের চোখে রাজপ্রাসাদের মালিক হিসেবে দেখেন, আর ঠিক পরের মুহূর্তেই সেই মানুষটাকেই ট্রেন থেকে নেমে ছেঁড়া জামা পরে মানুষের ব্যাগ চুরি করতে দেখেন, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? আরও অবাক করার বিষয় হলো, সেই লোকটি যখন চুরি করা টাকা গুনছে, ঠিক তখনই কেউ একজন তাকে ডেকে উঠল গোলাম। এই একটি শব্দ যেন পুরো নাটকের গল্পটাই উলটপালট করে দিল। এটা কি সত্যি সেই গোলাম যাকে আমরা একসময় হোটেলে কাজ করতে দেখেছিলাম, নাকি সে আসলে শেজাদ চৌধুরী যে আবারও স্মৃতি হারিয়েছে, নাকি পরিচালক এমন একটি নতুন চরিত্র নিয়ে এসেছেন যার মাধ্যমে পুরো গল্পের মোড় ঘুরে যাবে? আজকের 22 নম্বর পর্বের শুরুটা ঠিক এখান থেকেই। আর বিশ্বাস করুন, এই একটি দৃশ্যের ভেতরেই এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলোর উত্তর হয়তো আমরা আগামী কয়েকটি পর্বে জানতে পারবো। গত পর্বে আমরা দেখেছিলাম অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী নিজের ক্ষমতার অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সাধারণ মানুষের সামনে ক্ষমা চাইতে সে সরাসরি অস্বীকার করে দেয়। অথচ শেজাদ চৌধুরী তাকে শেষ সুযোগ দিয়েছিল। সে স্পষ্ট ভাষায় বলেছিল, আপনি যদি এই মানুষগুলোর কাছে ক্ষমা না চান তাহলে আমি আপনাকে ধ্বংস করে দেব। আর আমি কথা দিচ্ছি, এই গরিব মানুষগুলোর 1 টাকাও নষ্ট হবে না, সবাই তাদের প্রাপ্য টাকা ফিরে পাবে। এই ঘোষণার পরেই হাজারো মানুষের মুখে একটাই স্লোগান ধ্বনিত হতে থাকে, শেজাদ চৌধুরী জিন্দাবাদ। এই দৃশ্যটা শুধু একজন মানুষের জনপ্রিয়তাই দেখায়নি, বরং এটাও বুঝিয়ে দিয়েছে যে এখন শেজাদ আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে গেছে সাধারণ মানুষ। আর এটাই একজন দুর্নীতিবাজ মন্ত্রীর জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। অন্যদিকে আর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যায়, ঋতু এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে যায় শেজাদ। সে খুব শান্তভাবে জানিয়ে দেয় তার অতীতের কিছুই আর মনে নেই। তাই ঋতুকে সে অনুরোধ করে পুরনো সম্পর্কের আশা ছেড়ে নতুন জীবন শুরু করতে। এই কথাগুলো শুনে অনেকের মনে হতে পারে শেজাদ হয়তো নিষ্ঠুর হয়ে গেছে, কিন্তু আসলে বিষয়টি তা নয়। সে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যেটা তার বর্তমান পরিবার ফাতেমা, শ্রেয়া এবং তার মাকে রক্ষা করার জন্যই। এদিকে ফাতেমার জীবনেও নতুন বিপদ নেমে আসে। রসাদ তাদের বিয়ের কাগজপত্রকে হাতিয়ার বানিয়ে 50 লাখ টাকা দাবি করে, আর বাধ্য হয়ে ফাতেমা সেই টাকা দিতেও রাজি হয়ে যায়। সে ভেবেছিল টাকা দিলেই হয়তো সব ঝামেলা শেষ হয়ে যাবে, কিন্তু আমরা সবাই জানি রসাদের মতো মানুষের লোভ কখনো শেষ হয় না। আর ঠিক এই সময়ই পরিচালক এমন একটি দৃশ্য দেখালেন যেটা দেখে পুরো দর্শক হতবাক। হঠাৎ করেই দৃশ্য চলে যায় কমলাপুর রেল স্টেশনে। সেখানে দেখা যায় এক অদ্ভুত স্বভাবের যুবক ট্রেন থেকে নেমেছে। তার কথাবার্তা, পোশাক, চলাফেরা সবকিছুই গ্রামের সাধারণ একজন ছেলের মতো, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সে অন্য একজনের ব্যাগ চুরি করার চেষ্টা করে বসে। প্রথমে সবাই ভাবতে শুরু করেছিল এ হয়তো নতুন কোনো কমেডি চরিত্র, কিন্তু পরিচালক এখানেই সবচেয়ে বড় ধাক্কাটা দেন। কারণ কিছুক্ষণের মধ্যেই জানা যায় এই ছেলেটির নামও গোলাম। আর এখান থেকেই শুরু হয় 22 নম্বর পর্বের সবচেয়ে বড় রহস্য। এই গোলাম কে? সে কি সত্যিই একজন সাধারণ পকেটমার, নাকি সে এমন একজন মানুষ যার আগমনে শেজাদ চৌধুরীর জীবনে আবারও নতুন ঝড় উঠতে চলেছে? এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে সামনে আসবে পরের অংশে। আর বিশ্বাস করুন, পরের দৃশ্যগুলোতে এমন কিছু ঘটবে যা দেখে আপনারাও বুঝতে পারবেন পরিচালক এবার একসঙ্গে একাধিক টুইস্ট খেলতে শুরু করেছেন। আমরা দেখলাম কমলাপুর রেল স্টেশনে এক রহস্যময় যুবকের আবির্ভাব। ছেলেটির নাম গোলাম, কিন্তু তার পরিচয় জানার আগেই পরিচালক এমনভাবে ঘটনাগুলো সাজালেন যাতে দর্শক বুঝতেই না পারে সে আসলে কি। ছেলেটি প্রথমেই তার গ্রামের বন্ধুর সঙ্গে ঝগড়া শুরু করে। বন্ধুটি তাকে বারবার বলছিল ঢাকায় এসে যেন কোনো চুরি ডাকাতি না করে, কারণ গ্রামে তার পরিচয়ই ছিল চোর নাম্বার 1। কিন্তু গোলামের কথাবার্তা শুনে বোঝা যায় সে এসবকে খুব স্বাভাবিক মনে করে। সে হাসতে হাসতেই বলে গ্রামের মানুষ তাকে চেনে, কিন্তু ঢাকার মানুষ তো তাকে চেনে না, তাই এখানে সে যা ইচ্ছা তাই করবে। এই সংলাপটা খুব সাধারণ মনে হলেও পরিচালক ইচ্ছে করেই এটি রেখেছেন, কারণ এখান থেকেই বোঝানো হয়েছে এই ছেলেটি সত্যি একজন ছোটখাটো চোর। অর্থাৎ সে আগের সেই শেহজাদ নয় যে স্মৃতি হারিয়ে গোলাম নামে হোটেলে কাজ করেছিল। এরপরই ঘটে আরেকটি ঘটনা। ভুল করে সে একজনের ব্যাগ তুলে নেয়। ধরা পড়তেই কাকুতি মিনতি শুরু করে, স্যার ভুল হয়ে গেছে, আমি জানতাম না এটা আপনার ব্যাগ। ঠিক তখনই সামনে আসে ঋষাদ। ঋষাদ ছেলেটিকে ভালো করে লক্ষ্য করে, আর দর্শকও বুঝতে শুরু করে ঋষাদের মাথায় তখনই নতুন একটি পরিকল্পনা জন্ম নিয়েছে। কারণ এই গোলামের চেহারা, চালচলন, ভাষা সব কিছুই অনেকটা সেই পুরনো গোলামের মতো, যাকে একসময় মির্জাবাড়ির সবাই চিনত। ঋষাদ সঙ্গে সঙ্গে তাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বলে, চলো আগে আমার সঙ্গে চলো, পরে সব কথা হবে।
গোলামও খুব সহজেই রাজি হয়ে যায়, কারণ তার দরকার থাকার জায়গা আর কিছু টাকা রোজগারের সুযোগ। এখানেই পরিচালক খুব সূক্ষ্মভাবে একটি বিষয় দেখিয়েছেন। রিশাদ কিন্তু একবারের জন্যও তাকে জিজ্ঞেস করেনি সে কোথা থেকে এসেছে, তার পরিবার কোথায়, বা সে কি কাজ করতে পারে। বরং সে যেন আগে থেকেই ঠিক করে ফেলেছে এই ছেলেকে দিয়ে সে একটি বড় নাটক সাজাবে। এখন প্রশ্ন হচ্ছে, রিশাদ কেন এমন করলো? এর উত্তর পাওয়া যায় পরের দৃশ্যে। রিশাদ সরাসরি তাকে নিয়ে হাজির হয় মির্জা বাড়িতে। বাড়ির গেটে ঢুকেই সবাইকে ডেকে বলে, দেখো আমাদের গোলাম ফিরে এসেছে। এই একটি সংলাপই পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। সবাই দৌড়ে আসে, কেউ অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকে, কেউ আনন্দে হতবাক হয়ে যায়। কারণ তাদের চোখে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার চেহারা যেন অবিকল সেই গোলামের মতো। কিন্তু দর্শক জানে এই ছেলেটি নিজেকে পরিচয় দিচ্ছে গোলাম কিবরিয়া নামে। সে বলছে সে বরিশাল থেকে এসেছে, তার সঙ্গে শেহজাদ চৌধুরীর কোনো সম্পর্কই নেই। এখানেই শুরু হয় সবচেয়ে বড় মানসিক খেলা। পরিচালক একদিকে দর্শককে দেখাচ্ছেন এই গোলাম সত্যিই আলাদা একজন মানুষ, অন্যদিকে মির্জা বাড়ির মানুষদের দেখাচ্ছেন তারা বিশ্বাস করতে চাইছে এটাই তাদের হারিয়ে যাওয়া গোলাম। এই দুই বিপরীত বিশ্বাসের সংঘর্ষ থেকেই তৈরি হবে আগামী পর্বগুলোর সবচেয়ে বড় রহস্য। আর রিশাদ, সে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব কিছু দেখছে। তার মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে সে ঠিক এটাই চেয়েছিল। অর্থাৎ এই পুরো ঘটনাটা হয়তো কোনো কাকতালীয় বিষয় নয়, বরং রিশাদ ইচ্ছা করেই এই ছেলেটিকে নিয়ে এসেছে যাতে তাকে ব্যবহার করে সে আবারও মির্জা বাড়ির সবাইকে নিজের ফাঁদে ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রিশাদের আসল উদ্দেশ্য কি? সে কি শুধু সবাইকে বিভ্রান্ত করতে চাইছে, নাকি এই নকল গোলামকে ব্যবহার করে সে ফাতেমা, ঋতু এবং শেহজাদ সবার জীবনেই নতুন বিপর্যয় নামিয়ে আনবে? বন্ধুরা, মির্জা বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে বাড়ির প্রত্যেকেই যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। কারণ যার মুখের দিকে তারা তাকিয়ে আছে সেই মুখটা তাদের কাছে একেবারেই অপরিচিত নয়। এটাই সেই চেহারা যাকে তারা একসময় গোলাম নামে চিনত। কিন্তু সমস্যাটা হলো, এই মানুষটিকে তো তারা কিছুদিন আগেই শত শত কোটি টাকার মালিক শেহজাদ চৌধুরী হিসেবে দেখেছে। তাহলে এখন আবার সে কিভাবে গোলাম হয়ে ফিরে এলো? এই প্রশ্নের উত্তর জানার জন্য সবাই একসঙ্গে তাকে ঘিরে ধরে। ঋতু অবাক হয়ে জিজ্ঞেস করে, গোলাম? সত্যি সত্যি তুমি গোলাম? আর ঠিক তখনই ছেলেটি খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, আমি তো ছোটবেলা থেকেই গোলাম, আমার নাম গোলাম কিবরিয়া। আপনারা কি সব শেজাদ টেজাদ বলছেন, আমি কিছুই বুঝতেছি না। এই একটি সংলাপই পুরো বাড়ির পরিবেশ বদলে যায়। কেউ বিশ্বাস করতে পারে না, আবার কেউ কেউ বিশ্বাস করতেও শুরু করে। ঠিক তখনই রিশাদ এমন একটি কথা বলে যেটা শুনে সবাই বিভ্রান্ত হয়ে যায়। সে বলে ওর স্মৃতি আবার উল্টে গেছে। আগে শেহজাদ ছিল, এখন আবার গোলাম হয়ে গেছে, তাই মাঝখানের কিছুই ওর মনে নেই। বন্ধুরা, এখানেই পরিচালক দর্শকদের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা শুরু করেছেন। কারণ আমরা জানি বাস্তবে স্মৃতি হারানোর ঘটনা ঘটতে পারে, কিন্তু স্মৃতি উল্টে যাওয়া অর্থাৎ মাঝের জীবন পুরো মুছে গিয়ে আগের পরিচয় ফিরে যাওয়া, এটা এত সহজ বিষয় নয়। তাই এখানেই সন্দেহ তৈরি হয়, রিশাদ কি সত্যি কথা বলছে, নাকি সে ইচ্ছে করেই সবাইকে এই গল্প বিশ্বাস করাতে চাইছে? এদিকে বাড়ির একজন একজন করে সবাই ছেলেটিকে পরীক্ষা করতে শুরু করে। কেউ শেহজাদের নাম বলে, কেউ ফাতেমার নাম বলে, কেউ অতীতের ঘটনা মনে করিয়ে দিতে চায়। কিন্তু প্রতিবারই সে একই উত্তর দেয়, আমি কিছুই জানি না, আমি শুধু গোলাম। তার কথা বলার ভঙ্গি, গ্রামের টান, সরল আচরণ সবকিছু এতটাই স্বাভাবিক যে বাড়ির অনেকেই সত্যিই বিশ্বাস করতে শুরু করে। কিন্তু একজন মানুষ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল। সে হলো রিশাদ। তার চোখে মুখে এমন এক রহস্যময় হাসি দেখা যায় যেন পুরো ঘটনাটা তার পরিকল্পনা মতোই এগোচ্ছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। যদি এই ছেলেটি সত্যিই সাধারণ একজন গ্রামের ছেলে হয়, তাহলে সে এত বড় একটি বাড়িতে এসে এত আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করছে কিভাবে? আর যদি সে অভিনয় করে থাকে, তাহলে তাকে এই অভিনয় শিখিয়েছে কে? এই প্রশ্নের উত্তর এখনো পরিচালক দেননি, কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন এই খেলার পেছনে রিশাদের হাত থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এরপর ঘটে আরও আবেগঘন একটি দৃশ্য। ঋতু ধীরে ধীরে গোলামের কাছে এগিয়ে আসে। তার চোখে তখন আনন্দ, কষ্ট, অবিশ্বাস সব অনুভূতি একসঙ্গে। সে মনে মনে ভাবতে শুরু করে, যদি সত্যি গোলাম ফিরে এসে থাকে, তাহলে হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করেছে। অন্যদিকে বাড়ির অন্য সদস্যরা খুশি হয়ে বলে, আগে যেমন ছিল আবার তেমনই থাকবে, গোলাম আবার বাড়ির সব কাজ করবে। কিন্তু এই আনন্দের মধ্যেও পরিচালক খুব সূক্ষ্মভাবে একটি বিপদের ইঙ্গিত রেখে দেন। কারণ দর্শক জানে এই বাড়িতে এখন এমন একজন মানুষ ঢুকেছে যার পরিচয় নেই। সবচেয়ে বড় প্রশ্ন,
সে কি সত্যি নিরীহ গোলাম, নাকি সে এমন এক দাবার ঘুঁটি যাকে ব্যবহার করে ঋষাদ পুরো খেলাটাই নিজের দিকে ঘুরিয়ে দিতে চায়? আর যদি কোনো এক সময় এই ছদ্মবেশের সত্য প্রকাশ পায়, তাহলে সবচেয়ে বড় ধাক্কাটা খাবে কে? ঋতু, ফাতেমা, নাকি স্বয়ং শেহজাদ চৌধুরী? এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে সামনে আসবে। বন্ধুরা, মির্জা বাড়িতে যখন সবাই রহস্যময় গোলামকে নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় গল্পের আরেকটি দিক নিঃশব্দে আরো ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে। কারণ এই বাড়ির আরেক কোণে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার প্রভাব শুধু ফাতেমার জীবনেই নয়, শেহজাদ চৌধুরীর পুরো সংসারেও পড়তে পারে। আমরা আগের পর্বেই দেখেছিলাম রশাদ ফাতেমাকে হুমকি দিয়ে বলেছিল, আমাদের বিয়ের কাগজপত্র আমার কাছে আছে, যদি এগুলো শেহজাদ জানতে পারে তাহলে তোমার সংসার এক মুহূর্তে ভেঙে যাবে। যদি চাও সবকিছু গোপন থাকুক, তাহলে আমাকে 50 লাখ টাকা দিতে হবে। ফাতেমা তখন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো মূল্যে এই ঝামেলা শেষ করতে হবে, কারণ তার কাছে সবচেয়ে বড় বিষয় ছিল শেহজাদের কাছে সত্যিটা যেন না পৌঁছায়। আর সেই কারণেই সে রশাদের হাতে পুরো 50 লাখ টাকা তুলে দেয়। 22 নম্বর পর্বে আমরা দেখি ফাতেমা বাড়িতে ফিরে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শাশুড়িকে বলে, মা, সব ঝামেলা শেষ, রশাদ আর কখনো আমাদের বিরক্ত করবে না, আমি টাকা দিয়ে দিয়েছি আর বিয়ের সব কাগজও নিয়ে এসেছি। এই কথাটা বলার সময় ফাতেমার মুখে এক ধরনের শান্তি ছিল। সে মনে করেছিল টাকা দিয়ে সে নিজের অতীতকে চিরদিনের জন্য মুছে ফেলেছে। কিন্তু এখানেই পরিচালক এমন একটি সংলাপ দেন যেটা পুরো দৃশ্যের অর্থ বদলে দেয়। শাশুড়ি খুব শান্তভাবে বলেন, কুকুরের লেজ কখনো সোজা হয় না বৌমা, রশাদের মতো মানুষকে টাকা দিয়ে থামানো যায় না। আজ 50 লাখ নিয়েছে, কাল হয়তো আরো বড় কিছু চাইবে। এই একটি সংলাপ শুধু রশাদের চরিত্রই নয়, ভবিষ্যতের গল্পের দিকটাও পরিষ্কার করে দেয়। কারণ ব্ল্যাকমেইলাররা কখনো একবারে থেমে যায় না, তারা যতবার সুযোগ পায় ততবার নতুন করে আঘাত করে। এখানে আরেকটি বিষয় খেয়াল করার মতো, ফাতিমা শুধু টাকা দেয়নি, সে শেহজাদের কাছ থেকেও এই পুরো বিষয়টা গোপন রেখেছে। অর্থাৎ সে নিজের স্বামীকে না জানিয়ে তার সংসার বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু এই গোপনীয়তাই ভবিষ্যতে সবচেয়ে বড় বিস্ফোরণের কারণ হতে পারে। শাশুড়ি তখন আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, আমরা একটা ভুল ঢাকতে গিয়ে যেন 10টা নতুন ভুল না করে ফেলি। সত্য একদিন না একদিন সামনে আসবেই। বন্ধুরা, এই সংলাপটা সাধারণ কোনো সংলাপ নয়। পরিচালক যেন এখানেই দর্শকদের আগাম সতর্ক করে দিলেন। কারণ আমরা পুরো গল্পে বারবার দেখেছি, যে সত্য যতদিন লুকিয়ে রাখা হয়, প্রকাশের দিন তার বিস্ফোরণ তত বড় হয়। আর এখানেও ঠিক সেটাই হতে পারে। ভাবুন তো, যদি কোনোভাবে শেহজাদ জানতে পারে তার অনুপস্থিতিতে ফাতেমা রশাদকে 50 লাখ টাকা দিয়েছে, যদি সে জানতে পারে তার স্ত্রী এত বড় সিদ্ধান্ত একা নিয়েছে, আর যদি সে জানতে পারে এই পুরো বিষয়টা তার কাছ থেকে লুকানো হয়েছে, তাহলে কি সে শুধু রশাদের উপর রাগ করবে, নাকি ফাতেমার প্রতিও তার বিশ্বাসে বড় ফাটল ধরবে? এখানেই গল্পটা আরও জটিল হয়ে যায়। কারণ একদিকে শেহজাদ মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে তার নিজের ঘরের ভেতরে এমন একটি গোপন আগুন জ্বলছে যেটা যে কোনো সময় পুরো সংসার পুড়িয়ে দিতে পারে। আর ঠিক এই অবস্থাতেই পরিচালক আবার গল্পকে ঘুরিয়ে নিয়ে যান রহস্যময় গোলামের দিকে। বন্ধুরা, 22 নম্বর পর্বের এই অংশে এসে গল্পটা পুরোপুরি আবেগ আর রহস্যের মধ্যে ঢুকে যায়। একদিকে মির্জা বাড়ির সবাই বিশ্বাস করতে শুরু করেছে গোলাম আবার ফিরে এসেছে, অন্যদিকে দর্শকদের মনেও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই মানুষটা কি সত্যি সব ভুলে গেছে, নাকি সে ইচ্ছা করেই সবাইকে ধোঁকা দিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পরিচালক নিয়ে আসেন ঋতু আর গোলামের একটি দীর্ঘ মুখোমুখি দৃশ্য। ঋষাদের কথায় সবাই যখন ধরে নেয় যে গোলামের স্মৃতি উল্টে গেছে, তখন ঋতু তাকে নিজের ঘরে নিয়ে যায়। ঋতুর চোখে তখন আনন্দের সঙ্গে মিশে আছে অদ্ভুত এক স্বস্তি, কারণ সে মনে মনে বিশ্বাস করতে শুরু করেছে আল্লাহ হয়তো তার প্রার্থনা কবুল করেছেন। সে আবেগে ভরা কণ্ঠে বলে, তুমি যেভাবে ফিরে আসবে আমি কোনো দিনও ভাবিনি, আমি শুধু আল্লাহর কাছে তোমাকেই চেয়েছিলাম। এই সংলাপের মাধ্যমে পরিচালক বুঝিয়ে দেন ঋতু আজও গোলামকে ভুলতে পারেনি। তারপর ঋতু আরও একটি আবেগঘন কথা বলে। সে জানায় যেদিন গোলাম হারিয়ে গিয়েছিল সেদিন সে নিজের হাতে পুরো ঘর সাজিয়েছিল, এমনকি নিজের হাত কেটে রক্ত দিয়ে একটি চিঠিও লিখেছিল শুধু গোলামের জন্য। এরপর সে সেই চিঠিটি বের করে গোলামের হাতে তুলে দেয়। বন্ধুরা, এই দৃশ্যটি পুরো পর্বের সবচেয়ে আবেগময় মুহূর্তগুলোর একটি, কারণ ঋতুর কাছে এই চিঠি শুধু একটি কাগজ নয়, এটি তার ভালোবাসার প্রতীক। কিন্তু গোলামের প্রতিক্রিয়া, সে চিঠিটা হাতে নিয়ে অবাক হয়ে বলে, এটা আবার কি? আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি? এই উত্তর শুনে ঋতুর চোখে মুখে হতাশার ছাপ ফুটে ওঠে। তবুও সে হাল ছাড়ে না। সে একের পর এক প্রশ্ন করতে থাকে,
ফাতেমা নামটা মনে পড়ে, শেহজাদ নামটা শুনেছ? কিন্তু প্রতিবারই গোলামের উত্তর একই, না আমি কাউকে চিনি না, আমি শুধু গোলাম। এই জায়গাটাই পুরো গল্পের সবচেয়ে বড় রহস্য। কারণ যদি সে সত্যি শেহজাদ হয়, তাহলে এত বড় বড় নাম শুনেও তার কোনো প্রতিক্রিয়া নেই কেন? আর যদি সে সত্যি গ্রামের সাধারণ ছেলে গোলাম কিবরিয়া হয়, তাহলে রিশাদ তাকে এত আত্মবিশ্বাসের সঙ্গে এই বাড়িতে নিয়ে এলো কেন? এখানেই পরিচালকের অসাধারণ গল্প বলার কৌশল দেখা যায়। তিনি এমনভাবে দৃশ্যগুলো সাজিয়েছেন যাতে দর্শক নিশ্চিত হতে না পারে কোনটা সত্য আর কোনটা অভিনয়। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ঋতু যখন বুঝে যায় গোলাম শেহজাদ কিংবা ফাতেমা কাউকেই চিনতে পারছে না, তখন সে মনে মনে স্বস্তি পায়। সে ভাবে, যাক, সব ভুলে গেছে, এখন থেকে গোলাম শুধু আমারই থাকবে। এই সংলাপ থেকেই বোঝা যায় ঋতু এখনও অতীতকে ছাড়তে পারেনি। সে মনে করছে ভাগ্য তাকে আবার দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। কিন্তু দর্শক জানে এই বিশ্বাসের ভিত কতটা নড়বড়ে। কারণ সত্য যদি একদিন সামনে আসে, তাহলে সবচেয়ে বড় ধাক্কা সম্ভবত ঋতুই খাবে। এদিকে গোলামও সুযোগ বুঝে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। সে বলে নিচে তার একটু কাজ আছে, কিন্তু তার মুখের অস্বস্তি দেখে মনে হয় এই আবেগঘন পরিস্থিতিতে সে নিজেও বেশ অপ্রস্তুত। এখানেই শেষ হয় এই আবেগময় অধ্যায়। আর ঠিক এরপরই গল্প আবার মোড় নেয় একেবারে ভিন্ন দিকে। শেহজাদ তার টিম নিয়ে শুরু করতে যাচ্ছে জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন, অপারেশন মিনিস্টার্স মানি। মন্ত্রী জুনায়েদ চৌধুরীর ব্যাংকে অভিযান চালিয়ে গরিব মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা এবার বাস্তবে রূপ নিতে চলেছে। কিন্তু এই মিশন কি সফল হবে, নাকি ব্যাংকের ভেতরেই তাদের জন্য অপেক্ষা করছে আরো বড় কোনো ফাঁদ? এই রুদ্ধশ্বাস অভিযান নিয়েই আলোচনা করব পরবর্তী অংশে। বন্ধুরা, 22 নম্বর পর্বের এই অংশে এসে গল্পটি আর পারিবারিক রহস্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এবার শুরু হয় সেই অধ্যায় যার জন্য দর্শক অনেক দিন ধরে অপেক্ষা করছিল। এটি শুধু একটি ব্যাংক ডাকাতির গল্প নয়, এটি শেহজাদ চৌধুরীর ভাষা। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। ঋতুর রুম থেকে বেরিয়ে গল্পের দৃশ্য সরাসরি চলে যায় শেহজাদের গোপন আস্তানায়। সেখানে তার পুরো টিম একত্রিত হয়েছে। সবাই বুঝতে পারছে আজকের রাতটা সাধারণ কোনো রাত নয়। শেহজাদ সবার দিকে তাকিয়ে খুব দৃঢ় কণ্ঠে ঘোষণা করে, সবাই রেডি তো? আজ রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। অপারেশন মিনিস্টার্স মানি শুরু হচ্ছে। এই একটি সংলাপেই পুরো পরিবেশ বদলে যায়। টিমের একজন সদস্য অবাক হয়ে প্রশ্ন করে, স্যার, আমরা কি সত্যি ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি? কারণ এতদিন তারা বিভিন্ন গোপন মিশন করলেও সরাসরি একটি ব্যাংকে অভিযান, এটি ছিল সম্পূর্ণ নতুন। শেহজাদ কোনো দ্বিধা না রেখেই উত্তর দেয়, হ্যাঁ, আজ আমরা সত্যি ব্যাংক লুট করব। কিন্তু এখানেই পরিচালক একটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন তুলে ধরেন। টিমের আরেক সদস্য বলে, স্যার, যদি এই খবর বাইরে ছড়িয়ে পড়ে, মানুষ তো বলবে আপনি একজন ডাকাত, আপনার এত সম্মান, এত সুনাম সব নষ্ট হয়ে যাবে। এই প্রশ্নের উত্তরেই শেহজাদের আসল চরিত্র ফুটে ওঠে। সে শান্ত গলায় বলে, আমি কি নিজের জন্য টাকা নিচ্ছি? আমার কি টাকার অভাব আছে? তারপর সে একে একে ব্যাখ্যা করে কেন এই অভিযান তার কাছে অপরাধ নয়, বরং ন্যায় বিচার। সে বলে, অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী গরিব মানুষের স্বপ্নকে ব্যবহার করেছে, ঋণের নামে হাজার হাজার পরিবারকে ফাঁদে ফেলেছে। মানুষ জমি বিক্রি করেছে, ঘর বিক্রি করেছে, কেউ কেউ অপমান সইতে না পেরে আত্মহত্যাও করেছে। এই ব্যাংকের ভল্টে যে টাকা পড়ে আছে, তার বড় একটা অংশ এসেছে সেই অসহায় মানুষের কান্না থেকে। তাই এই টাকা গরিবদের কাছে ফিরিয়ে দেওয়াই হবে প্রকৃত বিচার। এই জায়গায় শেহজাদের একটি সংলাপ বিশেষভাবে মনে রাখার মতো। আমি যদি নিজের টাকা দিয়ে সবার ঋণ শোধ করে দিই, তাহলে মন্ত্রীর কি শাস্তি হবে? মানুষ জানবেই না সে কি অপরাধ করেছে। কিন্তু তার নিজের ব্যাংক থেকেই যদি মানুষের টাকা মানুষের হাতে ফিরে যায়, তবেই সে বুঝবে অন্যায়ের মূল্য কি। এই বক্তব্য থেকেই বোঝা যায় শেহজাদের উদ্দেশ্য শুধু টাকা উদ্ধার করা নয়। সে চায় জুনায়েদ চৌধুরী জনসম্মুখে অপমানিত হোক, যেমন করে সে গরিব মানুষকে অপমান করেছে। তবুও টিমের সদস্যরা পুরোপুরি নিশ্চিন্ত হতে পারে না। তারা আবারও বলে, স্যার, যদি কেউ আপনাকে চিনে ফেলে? শেহজাদ সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমি আমার পরিচয়ে সেখানে যাব না। আমরা সবাই মুখে মাস্ক পরে ঢুকবো, কেউ জানবেও না আমরা কারা। এই সংলাপ থেকেই বোঝা যায় পুরো অপারেশনটি আগেই অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছে। প্রবেশের পথ, নিরাপত্তা ব্যবস্থা, পরিচয় গোপন রাখা সবকিছুই হিসাব করে এগোচ্ছে তারা। কিন্তু পরিচালক এখানেই আরেকটি সূক্ষ্ম বিষয় দেখান। যখন শেহজাদ মিশনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই মির্জা বাড়িতে থাকা রহস্যময় গোলামকে বলা হচ্ছে, তুমি বাসার বাইরে যাবে না, বাড়িতেই থাকবে, রান্নাবান্না করবে, বাড়ির কাজ করবে। এখানেই যেন দুটি আলাদা পৃথিবী তৈরি হয়।
একদিকে একজন মুখোশ পরে ন্যায়ের জন্য যুদ্ধ করতে যাচ্ছে, অন্যদিকে আরেকজন মুখোশ পরে নিজের পরিচয় লুকিয়ে একটি বাড়ির ভেতরে অভিনয় করে যাচ্ছে। এই দুই গল্প কখন কোথায় এসে একসাথে মিলবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর ঠিক এই উত্তেজনার মধ্যেই পরিচালক আমাদের নিয়ে যান মির্জাবাড়ির আরেকটি ঘটনায়, যেখানে একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়া থেকে শুরু হয় নতুন সন্দেহ, আর সেই ছোট্ট ঘটনায় গোলামকে আবার সবার সন্দেহের কেন্দ্রে নিয়ে আসে। বন্ধুরা, ঠিক যখন শেহজাদ চৌধুরী তার টিম নিয়ে মন্ত্রীর ব্যাংকে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, তখন পরিচালক আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসেন মির্জাবাড়িতে। আর এইখানেই শুরু হয় এমন একটি ঘটনা যা প্রথম দেখায় খুব ছোট মনে হলেও ভবিষ্যতের গল্পে বিশাল প্রভাব ফেলতে পারে। দেখা যায় ঋতু হঠাৎ করেই নিজের মোবাইল ফোন খুঁজে পাচ্ছে না। সে পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে দেখে, কিন্তু ফোনের কোনো হদিশ নেই। কিছুটা অস্থির হয়ে সে বাড়ির সবাইকে জানায়, আমি সব জায়গায় খুঁজেছি, ফোনটা তো আমার সাইড টেবিলের উপরেই ছিল, এখন কোথাও নেই। এই কথায় বাড়ির পরিবেশ হঠাৎই অস্বস্তিকর হয়ে ওঠে। কারো মুখে প্রশ্ন, বাড়িতে আবার চোর ঢুকলো নাকি? আর ঠিক তখনই আরেকজন কটাক্ষ করে বলে, বাইরের চোরের দরকার কি, বাড়িতে তো গোলাম আছেই। এই একটি সংলাপেই বোঝা যায় গোলামের প্রতি সবার বিশ্বাস এখনো পুরোপুরি তৈরি হয়নি। বাইরে থেকে সে যতই সরল সেজে থাকুক, অনেকের মনেই সন্দেহ রয়ে গেছে। এরপর ঋতুর ফোনে কল দেওয়া হয়। কিছুক্ষণ পর যে দৃশ্যটি দেখা যায় সেটাই পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ফোনটি বেজে উঠছে, কিন্তু সেটি গোলামের পকেট থেকে। সঙ্গে সঙ্গে সবাই অবাক হয়ে যায়। একজন চিৎকার করে ওঠে, গোলাম, তুই ম্যাডামের ফোন চুরি করেছিস? পরিস্থিতি এমন হয়ে যায় যেন গোলাম হাতে নাতে ধরা পড়ে গেছে। কিন্তু এখানেই পরিচালক আমাদের সামনে আর একটি ধোঁয়াশা তৈরি করে। গোলাম ভয় পেয়ে একেবারে হতভম্ব হয়ে বলে, না, আমি ফোন চুরি করি নাই, এই ফোন আমার পকেটে কেমনে আইলো আমি নিজেও বুঝতেছি না। তার চোখে মুখে এমন এক ধরনের বিস্ময় দেখা যায় যা দেখে বোঝা কঠিন সে অভিনয় করছে নাকি সত্যিই কিছু জানি না। ঠিক তখনই রিশাদ সামনে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে বলে, আরে একটু আগে তো আমি ওকে বলেছিলাম ঋতুর ফোনটা এনে দিতে, মনে হয় আমাকে খুঁজে না পেয়ে নিজের পকেটে রেখে দিয়েছে, পরে আর মনে ছিল না। রিশাদের এই ব্যাখ্যা শুনে আপাতত সবাই শান্ত হয়ে যায়। কিন্তু একজন গৃহকর্মী আবার প্রশ্ন তোলে, তাহলে এতক্ষণ ম্যাডাম ফোন খুঁজছিল, তখন গুলাম কিছু বলল না কেন? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সত্যিই যদি গুলাম নির্দোষ হয় তাহলে ফোন নিজের পকেটে আছে বুঝতে পারল না কেন? আর যদি সে অভিনয় করে থাকে, তাহলে এই অভিনয়ের উদ্দেশ্য কি? বাড়ির বড়রা আবারও বিষয়টাকে স্মৃতিভ্রংশের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তারা বলেন, ওর মাথায় তো আঘাত লেগেছিল, হয়তো সবকিছু ভুলে যায়, তাই এসব হচ্ছে। এখানেই পরিচালক দর্শকদের মনে আবারও সন্দেহ ঢুকিয়ে দেন, কারণ এখন পর্যন্ত গুলামের প্রতিটি আচরণে দুটি ব্যাখ্যা সম্ভব। প্রথম ব্যাখ্যা, সে সত্যিই স্মৃতিভ্রংশে ভুগছে। দ্বিতীয় ব্যাখ্যা, সে অত্যন্ত নিখুঁতভাবে সবার সামনে একটি চরিত্রে অভিনয় করছে, আর এই কারণেই এই চরিত্রটিকে এখনো পুরোপুরি বিশ্বাস করা যাচ্ছে না। এরপর সবাই তাকে বিশ্রাম নিতে পাঠিয়ে দেয়, কিন্তু দর্শক হিসেবে আমাদের মনে প্রশ্ন থেকেই যায়, যে মানুষ ট্রেনে এসে নিজের পরিচয় দিল গোলাম কিবরিয়া বলে, যে আবার এত সহজে সবার বিশ্বাসও পেয়ে গেল, সে কি সত্যি এতটাই সহজ সরল, নাকি তার প্রতিটি পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? অন্যদিকে শেহজাদও ঠিক একই সময়ে জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিযানে নামতে যাচ্ছে। অর্থাৎ পরিচালক এখন একই সঙ্গে দুটি রহস্য এগিয়ে নিয়ে যাচ্ছেন। একদিকে মির্জাবাড়ির রহস্যময় গোলাম, অন্যদিকে মন্ত্রীর ব্যাংকে শেহজাদের অভিযান। এই দুই গল্পের কোনো না কোনো জায়গায় সংঘর্ষ হবেই, এটা এখন প্রায় নিশ্চিত। আর সেই সংঘর্ষের শুরুটা আমরা দেখতে পাবো পরবর্তী অংশে, যেখানে ফাতেমা ও তার শাশুড়ির মধ্যে এমন একটি আলোচনা হবে যা ভবিষ্যতের সংসারকে ভেঙেও দিতে পারে। বন্ধুরা, 22 নম্বর পর্বের এই অংশে গল্পের গতি আবারও বদলে যায়। একদিকে শেহজাদ মন্ত্রীর ব্যাংকে অভিযান চালানোর প্রস্তুতি নিয়ে, অন্যদিকে তার নিজের সংসারের ভেতরেই তৈরি হচ্ছে এমন একটি বিস্ফোরণ যার খবর সে এখনো জানেই না। দেখা যায় বাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হলেও ফাতেমার মনে কোনো শান্তি নেই। বাইরে থেকে সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে অপরাধ বোধ তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক সেই সময় ফাতেমা তার শাশুড়ির কাছে এসে বলে, মা, আজ আমি আর রিশাদের বিয়ের কাগজপত্র নিয়ে কাজী অফিসে যাব, আপনি কি আমার সঙ্গে যাবেন? এই একটি সংলাপই বুঝিয়ে দেয় ফাতেমা আর এই গোপন সম্পর্কের কোনো চিহ্ন রাখতে চায় না। সে চায় অতীতের সেই ভুলকে চিরতরে মুছে ফেলতে। শাশুড়িও রাজি হয়ে যান, কিন্তু এরপর ফাতেমা এমন একটি কথা বলে যা পুরো দৃশ্যটিকে আবেগে ভরিয়ে দেয়। সে বলে, মা, এই ঝামেলাগুলো শেষ হলে আমি আর শেহজাদের বিয়েটা আবার নতুন করে করতে চাই।
এই কথার মধ্যে লুকিয়ে আছে তার ভালোবাসা, অনুশোচনা এবং নতুন করে জীবন শুরু করার স্বপ্ন। কিন্তু ঠিক তখনই ছোট্ট শ্রেয়া সরল মনে বলে বসে, মা, তুমি আবার বিয়ে করবে? এই নিষ্পাপ প্রশ্ন শুনে ফাতেমা অপ্রস্তুত হয়ে যায়। সে দ্রুত বলে, বাবাকে কিন্তু এসব বলবে না। এই ছোট্ট দৃশ্যটি পরিচালক খুব সূক্ষ্মভাবে ব্যবহার করেছেন, কারণ অনেক নাটকেই দেখা যায় শিশুর মুখ থেকেই একদিন সবচেয়ে বড় গোপন সত্য বেরিয়ে আসে। এরপর শুরু হয় ফাতেমা ও তার শাশুড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন। ফাতেমা ভেঙে পড়ে বলে, মা, আমি আর পারছি না। এভাবে প্রতিদিন মিথ্যার মধ্যে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি ট্রমাটাইজড হয়ে যাচ্ছি। আমি শেহজাদের সব কিছু বলতে চাই। এই সংলাপটি পুরো পর্বের অন্যতম আবেগঘন মুহূর্ত, কারণ এখানে আমরা দেখি ফাতেমা নিজের স্বার্থের জন্য সত্য লুকিয়ে রাখছে না, বরং সত্য গোপন করার কষ্টই তাকে প্রতিদিন ভেঙে দিচ্ছে। কিন্তু শাশুড়ি তাকে থামিয়ে দেন। তিনি বলেন, তুমি বুঝতে পারছো না। শেহজাদ যদি জানতে পারে তার অনুপস্থিতিতে আমি তোমার বিয়ে অন্য একজনের সঙ্গে দিয়েছিলাম, তাহলে সে এটা কোনো দিন মেনে নিতে পারবে না। এখানেই দর্শক বুঝতে পারে এই পরিবারের সবাই আসলে ভালো চাইলেও একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদের আরও বড় বিপদের দিকে ঠেলে দিয়েছে। শাশুড়ির কথায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তিনি বলেন, একটা ভুল ঢাকতে গিয়ে আমরা আরও অনেকগুলো ভুল করে ফেলেছি। এই সংলাপটাই সম্ভবত পুরো গল্পের সারসংক্ষেপ, কারণ সত্যিই তাই হয়েছে। প্রথমে শেহজাদের স্মৃতিভ্রংশ, তারপর ফাতেমার বাধ্য হয়ে রিশাদকে বিয়ে করা, তারপর সে বিয়ে লুকানো, রিশাদের ব্ল্যাকমেইল, 50 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করা, এখন আবার সবকিছু গোপন রেখে নতুন করে সংসার করার চেষ্টা। প্রতিটি সিদ্ধান্তই আগের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। ফাতেমা শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে। সে বারবার বলতে থাকে, আমি আর পারছি না মা, আমি এভাবে বাঁচতে পারছি না। এই দৃশ্য দেখে বোঝা যায় আগামী পর্বগুলোতে ফাতেমা হয়তো আর নিজের ভেতরের চাপ ধরে রাখতে পারবে না। আর যদি সে একদিন সত্যিটা নিজেই শেহজাদের বলে ফেলে, তাহলে শুধু তাদের সংসার নয়, রিশাদের সব ষড়যন্ত্র মুহূর্তেই ভেঙে পড়বে। ঠিক এই আবেগঘন মুহূর্তের পর পরিচালক আবার দৃশ্য পরিবর্তন করেন। এবার শুরু হতে যাচ্ছে সেই অভিযান যার জন্য পুরো পর্ব জুড়ে প্রস্তুতি চলছিল। মুখোশ পরে শেহজাদ ও তার দল প্রবেশ করবে অর্থমন্ত্রীর ব্যাংকে। কিন্তু তারা কি সফল হবে, নাকি ব্যাংকের ভেতরেই তাদের জন্য অপেক্ষা করছে নতুন কোনো বিপদ? বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি একদিকে পরিবারের ভেতরের আবেগ, গোপন বিয়ের রহস্য আর ফাতেমার মানসিক যন্ত্রণা। কিন্তু পরিচালক এবার গল্পকে পুরোপুরি অন্য মোড়ে নিয়ে যান। এবার শুরু হয় সেই মিশন যার অপেক্ষায় দর্শক পুরো পর্ব জুড়ে ছিল, অপারেশন মিনিস্টার মানি। শেহজাদ তার পুরো টিমকে নিয়ে শেষবারের মতো পরিকল্পনা বুঝিয়ে দেয়। সবাই মুখোশ পরে প্রস্তুত, কারো মুখে উত্তেজনা, কারো চোখে দুশ্চিন্তা। দলের একজন আবারও প্রশ্ন করে, স্যার, আমরা কি সত্যি ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি? প্রশ্নটা অস্বাভাবিক নয়, কারণ তারা জানে শেহজাদ কখনো নিজের স্বার্থে অন্যায় করে না। তখন শেহজাদ খুব দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, হ্যাঁ, আমরা ব্যাংকে যাচ্ছি, কিন্তু নিজের জন্য না, হাজার হাজার মানুষের ন্যায্য টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। এই সংলাপেই স্পষ্ট হয়ে যায় পরিচালক শেহজাদকে একজন সাধারণ নায়ক হিসেবে নয়, বরং আধুনিক রবিন হুডের প্রতীক হিসেবেই তুলে ধরতে চাইছেন। এরপর শেহজাদ ব্যাখ্যা করে অর্থমন্ত্রীর ব্যাংক কিভাবে সাধারণ মানুষকে ঋণের ফাঁদে ফেলে সর্বশান্ত করেছে। সে বলে, মানুষকে লোনের স্বপ্ন দেখিয়ে তাদের কাছ থেকে ঘর বাড়ি জমি জমা সব কেড়ে নেওয়া হয়েছে। অনেক পরিবার পথে বসেছে, কেউ আত্মহত্যা পর্যন্ত করেছে। আমি যদি চুপ করে থাকি তাহলে এই অন্যায় কখনো বন্ধ হবে না। দলের আরেকজন সদস্য তখন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোলে, স্যার, আপনার তো নিজেরই অনেক টাকা আছে, আপনি চাইলে মানুষের ঋণ নিজেই শোধ করে দিতে পারেন। প্রশ্নটি যুক্তিযুক্ত, কিন্তু শেহজাদের উত্তরই পুরো মিশনের আসল উদ্দেশ্য পরিষ্কার করে দেয়। সে বলে, আমি যদি নিজের টাকা দিয়ে দিই তাহলে মানুষের উপকার হবে ঠিকই, কিন্তু মন্ত্রীর অপরাধের বিচার হবে না। সে বুঝতেই পারবে না অন্যায়ের মূল্য কি। এই সংলাপের মধ্য দিয়ে শেহজাদ শুধু প্রতিশোধ নয়, অন্যায়ের বিরুদ্ধে একটি বার্তাও দিতে চায়। এরপর সে আরও একটি ব্যক্তিগত কারণ জানায়। সে মনে করিয়ে দেয়, মন্ত্রী শুধু জনগণের ক্ষতিই করেনি, তার নিজের জীবনেও গভীর ক্ষত তৈরি করেছে। তার বোনের মৃত্যুর পেছনেও এই মন্ত্রীর অন্যায়ের ছায়া রয়েছে। অর্থাৎ এই লড়াই এখন শুধু অর্থের নয়, এটি ন্যায় বিচারের লড়াই। তবুও দলের একজন সদস্য শেষবারের মতো সতর্ক করে দেয়, স্যার, যদি আপনার পরিচয় প্রকাশ হয়ে যায়, যদি সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, কারণ সমাজ সবসময় উদ্দেশ্য দেখে না, কাজটাই আগে দেখে। ব্যাংকে ঢুকে টাকা নেওয়ার খবর ছড়ালে অনেকেই তাকে অপরাধী বলবে,
কিন্তু শেহজাদ আগেই সেই ঝুঁকির কথা ভেবে রেখেছে। সে শান্তভাবে বলে, কেউ আমার মুখ দেখবে না, আমরা সবাই মুখোশ পরে যাব, আমার পরিচয় কেউ জানতে পারবে না। এই পরিকল্পনা থেকেই বোঝা যায় শেহজাদ শুধু সাহসী নয়, সে অত্যন্ত হিসেবি। একটি ছোট ভুলও পুরো মিশনকে ব্যর্থ করে দিতে পারে, সেটা সে খুব ভালো করেই জানে। সবশেষে সে দলের দিকে তাকিয়ে বলে, আর ইউ গাইজ রেডি? আর সবাই একসঙ্গে উত্তর দেয়, স্যার, আপনি যেখানে যাবেন আমরা সেখানেই যাব। এই সংলাপ প্রমাণ করে শেহজাদ শুধু একজন ধনী ব্যবসায়ী নয়, সে এমন একজন নেতা যার জন্য তার মানুষ জীবন বাজি রাখতেও প্রস্তুত। এরপর সবাই মুখোশ পরে এগিয়ে যায় অর্থমন্ত্রীর ব্যাংকের দিকে। কিন্তু তারা জানে না, এই রাত শুধু তাদের পরিকল্পনার রাত নয়, এই রাতেই ভাগ্য এমন একটি খেলা খেলতে চলেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। গভীর রাত, চারপাশে নীরবতা। অর্থমন্ত্রীর ব্যাংকের সামনে এসে থামে শেহজাদ ও তার টিম। প্রত্যেকের মুখে কালো মুখোশ, হাতে প্রয়োজনীয় সরঞ্জাম। বাইরে থেকে দেখলে তাদের সাধারণ ডাকাত বলেই মনে হবে, কিন্তু দর্শক জানে এই অভিযানের উদ্দেশ্য টাকা লুট করে পালিয়ে যাওয়া নয়, বরং অন্যায়ের মাধ্যমে কেড়ে নেওয়া সম্পদ মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। ব্যাংকের ভেতরে ঢোকার আগেই শেহজাদ শেষবারের মতো সবাইকে সতর্ক করে দেয়, প্রথম কাজ সিসিটিভি অকার্যকর করতে হবে। দ্বিতীয় কাজ, এমার্জেন্সি অ্যালার্ম যেন কোনোভাবেই সক্রিয় না হয়। দলের একজন সদস্য দ্রুত সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করতে শুরু করে, আরেকজন অ্যালার্মের লাইন কেটে দেয়। সবকিছু এত নিখুঁতভাবে এগোচ্ছিল যে মনে হচ্ছিল পুরো পরিকল্পনা সফল হবেই। ঠিক তখনই ব্যাংকের ভেতরে থাকা একজন কর্মচারী মুখোশধারীদের দেখে আতঙ্কিত হয়ে বলে ওঠে, আপনারা কারা? দেখে তো মনে হচ্ছে ব্যাংক ডাকাতি করতে এসেছেন। শেহজাদের দলের একজন ঠান্ডা মাথায় উত্তর দেয়, হ্যাঁ, ঠিকই ধরেছ, কিন্তু আমরা সাধারণ ডাকাত নই, আমরা মানুষের উপকার করতে এসেছি। এরপর সে রবিন হুডের উদাহরণ টেনে বলে, রবিন হুডের নাম শুনেছ? ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের দিত। আমরাও ঠিক সেই কাজটাই করতে এসেছি। কিন্তু ব্যাংকের কর্মচারী বিষয়টি মেনে নিতে রাজি নয়। সে পাল্টা বলে, এটা কিন্তু মাননীয় মন্ত্রীর ব্যাংক, এর ফল ভালো হবে না। এই কথার পর শেহজাদের দলের সদস্য আর সময় নষ্ট না করে সরাসরি বলে, বেশি কথা নয়, ভল্ট কোথায় দেখাও। কর্মচারী ভয়ে কাঁপতে কাঁপতে জানায়, চাবি আমাদের কাছে নেই। এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু পরিচালক এখানেই গল্পের নতুন উত্তেজনা যোগ করেন। ব্যাংকের বাইরে হঠাৎ একটি গাড়ি এসে থামে। গাড়ির ভেতরে থাকা একজন লোক অবাক হয়ে বলে, এত রাতে ব্যাংকে গাড়ি, ড্রাইভারও নেই, ভেতরে আবার আলো জ্বলছে। তার সন্দেহ আরও বেড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় নিজেই ভেতরে গিয়ে দেখে আসবে। এটাই ছিল শেহজাদের পরিকল্পনার প্রথম বড় বাধা, কারণ তারা ভেবেছিল রাতের এই সময় ব্যাংকে বাইরের কেউ আসবে না। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। লোকটি ধীরে ধীরে ব্যাংকের দরজার দিকে এগিয়ে যায়। ভেতরে তখনও শেহজাদ ও তার দল ভল্টের অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে। কেউ বুঝতেই পারেনি বাইরে থেকে একজন তাদের সব কিছু নষ্ট করে দিতে পারে। এই মুহূর্তে দর্শকের মনে একটাই প্রশ্ন তৈরি হয়, লোকটি কি শুধু একজন সাধারণ পথচারী, নাকি সে এমন কেউ যার আগমনে পুরো অপারেশন ভেস্তে যেতে পারে? পরিচালক ঠিক এই জায়গাতেই পর্বটিকে আরও রুদ্ধশ্বাস করে তোলেন, কারণ পরের মুহূর্তেই শুরু হবে মুখোমুখি সংঘর্ষ। শেহজাদ কি নিজের পরিচয় গোপন রাখতে পারবে, নাকি এই রাতেই তার মুখোশ খুলে যাবে? বন্ধুরা, 22 নম্বর পর্বের শেষ মুহূর্তে পরিচালক এমন একটি জায়গায় গল্প এনে থামিয়েছেন যেখানে দর্শকের উত্তেজনা চরমে পৌঁছে যায়। ব্যাংকের ভিতরে তখন শেহজাদ ও তার টিম পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন, অ্যালার্ম নিষ্ক্রিয়, কর্মচারীরা ভয় নিশ্চুপ। পরিকল্পনা অনুযায়ী এখন শুধু ভল্ট খুলে অর্থ উদ্ধার করার পালা। কিন্তু ঠিক সেই সময় ব্যাংকের বাইরে এসে দাঁড়ানো লোকটি সন্দেহজনক পরিস্থিতি দেখে আর অপেক্ষা না করে ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। সে দরজা খুলেই চিৎকার করে ওঠে, তোরা কারা রে? এই একটি সংলাপের মাধ্যমেই পুরো পরিবেশ বদলে যায়। এতক্ষণ পর্যন্ত শেহজাদের দল যেভাবে শান্তভাবে পরিকল্পনা বাস্তবায়ন করছিল, এখন তাদের সামনে নতুন বিপদ এসে দাঁড়ায়। পরিচালক ইচ্ছা করেই এই জায়গায় পর্বটি শেষ করেছেন, কারণ তিনি চান দর্শক 23 নম্বর পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করুক। এখন প্রশ্ন হচ্ছে, এরপর কি হতে পারে? আমার বিশ্লেষণে এখানে কয়েকটি সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথম সম্ভাবনা, ব্যাংকের বাইরে আসা ব্যক্তি হয়তো নিরাপত্তারক্ষী বা মন্ত্রীর বিশ্বস্ত লোক। যদি সে শেহজাদদের চিনে ফেলে, তাহলে মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়তে পারে, তখন পুরো অপারেশন ভেস্তে যাবে। দ্বিতীয় সম্ভাবনা, শেহজাদের দল তাকে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে মিশন চালিয়ে যাবে, কারণ তারা শুরু থেকেই প্রস্তুত ছিল যাতে অপ্রয়োজনীয় রক্তপাত না হয়। তাই তারা হয়তো তাকে বেঁধে রেখে অভিযান শেষ করার চেষ্টা করবে। তৃতীয় সম্ভাবনা, এটাই হতে পারে পরিচালকের সবচেয়ে বড় টুইস্ট। বাইরে আসা ব্যক্তি হয়তো এমন একজন যার আগমন পুরো গল্পের গতিপথ বদলে দেবে। হতে পারে সে দাউদ খানের লোক, কিংবা মন্ত্রীর গুপ্তচর। আবার এটাও হতে পারে সে এমন কোনো চরিত্র যার মাধ্যমে শেহজাদের আসল পরিচয় প্রকাশের সূচনা হবে।
এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। শেহজাদ বারবার বলেছিল সে নিজের পরিচয় গোপন রাখবে, তাই পুরো দল মুখোশ পরে এসেছে। অর্থাৎ পরিচালক শুরু থেকেই ইঙ্গিত দিয়েছেন পরিচয় ফাঁস হওয়ার ঝুঁকি এই মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বাড়ির দিকেও একের পর এক বিস্ফোরণের অপেক্ষা। ফাতেমা রিশাদকে 50 লাখ টাকা দিয়ে বিয়ের কাগজপত্র ফিরিয়ে এনেছে, কিন্তু রিশাদের চরিত্র আমরা আগেই দেখেছি, সে টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। তাই শুধু টাকা নিয়ে সে চুপ থাকবে এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আবার ঋতু এখনো বিশ্বাস করছে গোলাম সত্যি স্মৃতি হারিয়ে ফিরে এসেছে, কিন্তু দর্শক জানে এই রহস্য বেশি দিন গোপন থাকবে না। অর্থাৎ একই সময় 3টি বড় সংকট তৈরি হয়েছে: মন্ত্রীর ব্যাংকে শেহজাদের অভিযান, ফাতেমার লুকানো বিয়ের সত্য, রিশাদের পরবর্তী ষড়যন্ত্র। পরিচালক খুব দক্ষতার সঙ্গে এই 3টি গল্পকে একই সুতোয় বেঁধে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই মনে হচ্ছে 23 নম্বর পর্ব থেকেই একের পর এক বড় বিস্ফোরণ ঘটবে এবং বহুদিনের গোপন সত্য সামনে আসতে শুরু করবে। এই ছিল দুনিয়া টাকার গোলাম 22 নম্বর পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বিস্তারিত ব্যাখ্যা, বিশ্লেষণ এবং সম্ভাব্য টুইস্ট নিয়ে আলোচনা। আপনাদের মতে ব্যাংকের ভেতরে ঢুকে চিৎকার করে ওঠা লোকটি কে হতে পারে? শেহজাদের অপারেশন কি সফল হবে, নাকি এখান থেকেই শুরু হবে তার জীবনের সবচেয়ে বড় বিপদ? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই বিস্তারিত নাটক বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।